সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকাল সকালই চলে আসলাম ঘরের সামনের দিকটা ঝাড় দিয়ে নেব। তো এক দিদি কমেন্টে বলেছিল যে সামনের দিকটায় যদি ফুল গাছ লাগাই খুব ভালো হবে, কিন্তু কি বলো তো, এটা সবার সুবিধার্থে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। কেননা আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান যাই হোক না কেন, বড় বড় অনুষ্ঠান লাগলেই ঠিক আমার ঘরের সামনের দিকে এই জায়গাটায় প্যান্ডেল করে এখানে রান্না করা হয়। কারণ আমার বাড়িতে মোটর আছে, মোটরের পাইপটা ঘরের পিছন দিক দিয়ে নিয়ে আসা যায়, নিয়ে এসে এখানে ধুতেও সুবিধা হয় আর রান্না করতেও সুবিধা হয়। রান্না করে সমস্ত খাবার বারান্দায় উঠিয়ে রাখা যায় আর ওখানে ঢেকে রাখা যায়। আর আমাদের বাড়ির সামনে যে খোলানটা আছে দুর্গা মন্দিরের সামনে, ওই জায়গাটাতে খাওয়ার প্যান্ডেল করা হয়। তো এখান থেকে এইটুকু ভাতটাকে ক্যাটারাররা নিয়ে যেতে সুবিধা হয়। আর মধ্যবাড়ি বলতে যে মাঝখানে যারা থাকে আর কি, যে কাকু ওরা, ওদের সেরকম করে জায়গা নেই যে ওদের অনুষ্ঠান বিয়ে লাগলেই ঠিক এই জায়গাটাতেই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো এই জন্য এই জায়গায় যদি আমি চাকার দিয়ে ঘিরে ফুল লাগিয়ে দেই তাহলে ওদের রান্না করতে অসুবিধা হবে। আর বাড়িতে যেহেতু এত লোক, তো বিয়ে অনুষ্ঠান লেগেই থাকে, তো এই জন্যই এই জায়গাটা ফাঁকা। আমি চাই সবাই যদি একটুখানি আমার হেল্পে বা আমাদের সহযোগিতায় সবার সুবিধা হয়, তাহলে থাক না আমার বাড়িটা এরকমই। ফুল গাছ লাগালে হয়তো বা আমার বাড়িটা খুব সুন্দর হবে, দেখার মতো একটা বাড়ি হবে, কিন্তু তাতে কি হবে, প্রত্যেকটা লোকের অসুবিধা হবে। যার জন্যেই কিন্তু আমার বাড়ির সামনটা সম্পূর্ণটাই ফাঁকা আর আমি ফুল গাছ লাগাতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখেছো হয়তো যে অবির বাবা যখন কাকু মারা গিয়েছিল, তখন কিন্তু রান্নাটা ঠিক আমার ঘরের সামনেই হয়েছিল, বারান্দায় সমস্ত খাবার রাখা হয়েছিল। আর আমার বাড়ির সামনে হলে বুঝতেই পারো সমস্ত সময়টা আমার এখানেই দিতে হয়। যার জন্যে আমি দেখবে শ্রাদ্ধা অনুষ্ঠানে, কাকুদের শ্রাদ্ধা অনুষ্ঠানটাতে প্রিয়ার ব্লগে আমি সেরকমভাবে নেই। কেননা ওদের সমস্ত চিনি চাপাতা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এখানে দিয়ে গেছিলো। আমাকে চা করে রাঁধুনি এবং বাদবাকি যারা কাটছিল ধুচ্ছিল ওগুলোকে দিতে হচ্ছিল। আমি ওদের বাড়িতে যাইনি, মানে ওদের কাজগুলো আমাদের বাড়িতেই করতে হচ্ছিল। তো এই জন্যই হয়তো তোমরা আমাকে দেখতে পাওনি। তো আমি চাই যে আমার হেল্পে যদি কারো ভালো হয়, আমি আপ্রাণ চেষ্টা করি তাদের ভালো করার। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া শেষ। আমি দেখো বাসন ধুতে চলে আসলাম কলের পাড়ে, বাসনগুলো ধুয়ে নেব। এখন একটুখানি আমি লেট করেই বাসন ধুই, সমস্ত কাজ সেরে লাস্টে বাসন ধুই। কেননা জল ধরতেই আমার খুব খারাপ লাগে, মানে ঠান্ডা লাগে। আর শরীরের অবস্থা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, শরীর খুব খারাপ, কাশি, সারা রাত ধরে কাশতে হয়। এত ওষুধ খাচ্ছি, এত ঘরোয়া টোটকা ইউজ করছি, তারপরেও কিন্তু সেরে উঠতে পারছি না। জানি না কবে পরিপূর্ণভাবে সেরে উঠব। তো সংসারের যেহেতু গিন্নি আমি, তো সুতরাং আমাকে করতেই হবে। একটুখানি নিজেকে সামলে করার চেষ্টা করি, যার জন্যে এখন একটুখানি কাজগুলো লেটে লেটে করছি। আর কিন্তু টাইমলি রান্নাটা আমার করতেই হবে। রান্নাটা আমার টাইমলি না করলে, আমি টাইমলি না খেলে আমার খুব খারাপ লাগে, আরও বেশি অসুস্থ হয়ে যাই। খাওয়াটা আমি টাইমলি করে নেই। প্রথম থেকেই টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি সব কিছু করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। যার জন্য না, যতই চাই না কেন লেট করে করব, এই কাজটা করব না, তারপরেও না মনটাকে সায় দিতে পারি না, বাধ্য হয়ে আবার ওই কাজটায় লেগে পড়ি। যেমন দেখো, এই যে মা কিন্তু বলেছিল যে বাসনগুলো আমি ধুয়ে দেবনি, কিন্তু আমার মনের দিক থেকে আমি সন্তুষ্ট পাই না। কেননা এগুলো আমাদের মাছ মাংস খাওয়া বাসন, মা ধোবে। মা এতদিনও হাতায়নি, তো আজ কেন হাতাবে? আমার একটুখানি অসুবিধার জন্য, আর আমি খেয়ে রাখবো, সেই বাসন মা ধোবে, এটা আমার বিরক্তিকর লাগবে। যার জন্য আমি একটুখানি লেট করে হলেও বাসনটাকে ধুয়ে নিলাম। তো কি বলো তো, আমাদের যে বাড়িটা আছে, মানে আমার জ্যাঠা শ্বশুর আর কাকা শ্বশুররা, এদের বাড়িটা না, আমাদের বাড়িটা অনেক বড়, আর ওরা তো অনেক ভাই, যার জন্য ওরা ঘন ঘন বাড়ি করাতেই জায়গাটা ওদের অনেকটা কম। তো দেখো, হাত পা ধুয়ে চা করতে চলে আসলাম, চা করে নিলাম এবং খেয়েও নিলাম, কিন্তু তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হলো না। এদিকে দেখো, স্নান সেরে নিয়েছি। আজ কিন্তু গরম জলে স্নান করেছি, যাতে রাত্রে আর কাশিটা না হয়। স্নান সেরে নিয়ে এই যে তুলসী মঞ্চে জল দিচ্ছি।
কেন বলো তো, মিস্ত্রি দাদারা বলেছে যে 1 সপ্তাহ ধরে এটাকে জল দিতে হবে, তারপরে 1 সপ্তাহ শুকোতে হবে, তারপরে কালার হবে। তো এই জন্যই জল দিচ্ছি। আর স্নান না করে তুলসী মঞ্চের ভিতরে ঢুকে জল দিতে একটু ইতস্তত বোধ হয়। আর যখন আমি স্নান করি না, তখন আমি কি করি, বাইরের থেকে জলটা দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে স্নান সেরে নিয়েছি, একদম তুলসী মঞ্চ সমস্ত কিছু ধুয়ে নিলাম। এখন পরে মা পুজো দিয়ে নেবে, তাহলে কাজটা একটুখানি এগিয়ে গেল। সমস্ত ধোয়াধুয়ি করে বারান্দার সিঁড়িগুলো ধুয়ে নিলাম। এবার ছেলেকে কিন্তু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, প্লাস আমিও খেয়ে নিয়েছি। তো ভাবছিলাম রৌদ্র উঠছে, ভালো লাগছে শরীরটা, এখন একটুখানি মুছে নেই। জানি যদিও এখন ভালো লাগছে, বিকেল হতে হতে আবার কাশিটা শুরু হয়ে যাবে। তারপরেও কি বলো তো, মানে বাড়িঘর পরিষ্কার রাখা এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। মানে মোছামুছি, ধোয়া কাচা করতে করতে এটা একটা মানে নেশায় পরিণত হয়ে গেছে, যার জন্য সপ্তাহে একদিন করে উঠোন বাড়িঘর না মুছলেও কিন্তু একটা বিরক্তিকর লাগে। এই জন্যই কী করলাম, গোবর মাটি নিয়ে মুছতে লেগে পড়লাম। জানি বকা খাবো, তারপরেও মুছতে লেগে পড়লাম। আর কি বলতো, এই উঠোনটা বর্তমানে সব আলগা মাটি, এই জন্য হাত দিয়ে প্রথমে ডলা দিয়ে মুছে নিচ্ছি, তারপর কিন্তু আমি মুছে নিচ্ছি। তো কি বলতো, যত মুছবো তত এই জায়গাগুলো শক্ত হবে আর পাড়া পড়বে, ভালো হবে। তখন কিন্তু আমি আমার ডিজাইন করে মুছতে পারবো, যেরকম আমি আগে মুছতাম সোজা সোজা করে, সেরকম করে এখনও তোমাদের সঙ্গে ওই মোছাটা আমি শেয়ার করে নিই। আগে উঠোনটা শক্ত হয়ে যাক, তারপরে আমি ওই মোছাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওইভাবে মুছলে না, মানে বাড়ির সৌন্দর্যটাই একটু আলাদা রকম হয়ে যায়। তো যাই হোক, দেখো উঠোনটা কিন্তু অনেকটাই বড়, চাইলে আমি উঠোনেও ফুল গাছ লাগাতে পারি। কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে বৎসরে 3টে অনুষ্ঠান লাগাতার থাকবেই। আর অবশ্যই এখন আমি ব্লগ করছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অনুষ্ঠানগুলো। কী কী অনুষ্ঠান, তার মধ্যে একটা বের হয়ে গেল, সেটা হচ্ছে আমার ছেলের বার্থডে। সামনে আরও 2টো অনুষ্ঠান বাকি আছে। একটা হচ্ছে বাবার যে মারা গিয়েছিল সেই দিনটাকে স্মরণ করে একটা সাধু অনুষ্ঠান হয়। আর হচ্ছে আমাদের গোপালটা জবের থেকে নিয়ে আসা হয়েছিল, সেইটাকে অনুপাত করে একটা মানে গোপালের জন্মদিন হিসাবে একটা সাধু অনুষ্ঠান করা হয়। তো এই যে অনুষ্ঠানগুলোতে যখন বাড়ির ভিতরে কীর্তন হয়, বাড়ির ভিতরেই কিন্তু খাওয়া দাওয়া হয়। সেরকম করে তো আর প্যান্ডেল করে ওই অনুষ্ঠানগুলো করা হয় না, উঠোনেই খাওয়া দাওয়া করা হয়, উঠোনেই প্লাস্টিক লাগানো হয়। তো প্রচুর লোকজন হয়, তখন কিন্তু মানে অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমার শাশুড়ি মা আমাকে কিন্তু এই পীরের সাইডগুলোতে ফুল লাগাতে দেয় না। এর আগে লাগিয়েছিলাম, পরে কিন্তু কেটে দেওয়া হয়েছিল, মানে খুব অসুবিধা হয়। আর যেহেতু এনারা আগের দিনের লোক, তো এদের উঠান বড় লাগে, সমস্ত ঘর সুবিধা মতন লাগে, যার জন্যই কিন্তু উঠোনের সাইডেও আমি ফুল লাগাতে পারি না। মা বলেছে যদি ফুল লাগাতে হয় তাহলে হয় ঘরের পিছনে, নয়তো ওই সাইডটাতে লাগিয়ে দিও। আর ফুল লাগাতে হলে এখন টপে, যেমন ঘরের পিছনে বস্তাতে করে কিন্তু ফুল লাগানো আছে, ওই ফুল দিয়ে আপাতত পুজো দেওয়া চলছে আর কি, যাতে আমি উঠিয়ে অন্যখানে নিয়ে যেতে পারি, এরকম করে ফুল গাছগুলো লাগানো হয়। তো কী করা যাবে, যেহেতু অনুষ্ঠান বাড়িতে লেগেই থাকে, তো ওইভাবেই করতে হয়। আর এখন কিন্তু অনেকটাই উঠোনটা চেপে এসেছে, কেননা এই যে গোয়াল ঘরের পিঠটা করাতে গরু ওঠার জন্য একটা স্লিপার সিস্টেম বানানো হয়েছে, কেননা গরু লাফ দিয়ে এতটা উঠতে পারবে না। এই জায়গাটা কিছুটা আমাদের কমে আসলো। আবার তুলসী মঞ্চটা অনেকেই হয়তো বলবে, দিদিভাই তুলসী মঞ্চটা এত বড় করে কেন করলে? তুলসী মঞ্চটা বড় নয়, যে জায়গাটা ছিল ওই জায়গাটাই আছে, জাস্ট মার ঘরের ওই সাইডটা যেখানে টিনের জল পড়তো ওই জায়গাটাকে ভিতরে করে নেওয়া হয়েছে। মানে মার ঘরের পীর আর তুলসী মঞ্চের পীর একটাই করে দেওয়া হয়েছে, মানে একদম কাছে লাগানো। ওটাকে টিনের জলটা এবার তুলসী মঞ্চতে পড়বে, ওটাকে একটা পাইপের সাহায্যে জলটাকে এক সাইডে ফেলা হবে, তাহলে কিন্তু জলটা তুলসী মঞ্চে পড়বে না। দেখো আমার কিন্তু বাড়িটা কি সুন্দরভাবে মোছা হয়ে গেল, এখন কতটা ভালো লাগছে। তো হাত মুখ ধুয়ে দুপুরের রান্নার জন্য চলে আসলাম। দুপুর বললে ভুল হবে, এখন মাত্র বাজে 11:30। তো 12টা 12:30টার মধ্যে দুপুরের রান্না হয়ে যাবে। সকালে কিন্তু রান্না হয়ে গেছে, খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন ঠান্ডার দিন গরম গরম খেতে ভালো লাগে,
এই জন্যেই আর কি একটু সবজিগুলো পরে রান্না করি, ভাতটা কিন্তু একবারে করে নিয়েছি। তো আজ করব আমি আলুর ডাল। তো মুগ ডাল খাও তোমরা, মসুর ডাল খাও, একদিন বন্ধুরা আলুর ডাল রান্না করে দেখো, খুব টেস্টফুল। জানি না তোমরা কে কে খাও আর কে কে খাও না, তো আমার কিন্তু খেতে দারুণ লাগে। কি বলো তো, আলুটাকে সিদ্ধ করে নিয়ে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এটাতে জল দিয়ে দেব। তাহলে কিন্তু একটা গাঢ়া গাঢ়া মাছ কালার ডাল যে খায় না অনেকে মাছের মাথা দিয়ে, ওরকম হয়ে যাবে। মানে দারুণ টেস্ট লাগে। আর এই রান্নাটা খুবই শর্টকাট আর খেতে কিন্তু দারুণ মজা। কম সময়ের মধ্যে কেউ যদি সিদ্ধ ভাত খেতে না পারে, ওই আলু সিদ্ধটা দিয়েই কিন্তু এরকম করে তোমরা ডাল রান্না করে খেতে পারো, দারুণ টেস্টফুল হয়। তো এই ডালটাতে আমি আজকে একটুখানি শুটকি মাছ দিয়ে দেবো। শুটকি মাছ দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় আর আলাদা একটা সেন্ট হয়। তো তোমরা কে কে আলুর ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এই যে দেখো শুটকি মাছ ভাজা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো যাই হোক, অনেক কিছুই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি আমরা মধ্যবিত্ত ঘরে থাকি, সব রকমের খাবার খাই, তোমরা হয়তো অনেকেই এই খাবারগুলো খাও না, তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা যাতে তোমরাও কোনো দিন একদিন রেসিপিটাকে বানিয়ে খেয়ে দেখতে পারো কীরকম লাগে। তোমরা অনেকেই শুটকি মাছের বাটার রেসিপিটা চেয়েছিলে, যে আর একবার ভালো করে দেখিয়ে দিদি ভাই। তো এই যে দেখো, এখানে আমি গরম জল করে শুটকি মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এইভাবে ছুরি হোক বা কাঠারি হোক, আমি কাঠারি দিয়ে কাটতে ভালোবাসি, যার জন্য আমি কাঠারি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে কাঁটাগুলো সব উঠে উঠে আসছে, পরিষ্কার করে নিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব। এই যে এখানে আমি কাঁচা লঙ্কা এবং রসুন ছুলে নিয়েছি, এটা এবার আমি পেস্ট করে নেব। তো দেখো, তোমরা এক একজন এক একটাতে বেটে নিতে পারো, কেউ মিক্সির গ্রাইন্ডারেতেও করতে পারো, আবার কেউ শিলনোড়াতে করো। তো আমি তো শিলনোড়াতেই বেশি বাটি, তো এই জন্য শিলনোড়াতে বেটে নিচ্ছি। এই যে আমি এইভাবে ধরে খেতিয়ে নিচ্ছি, তাহলে বাটাটা সুবিধা হবে। আমাদের তো বেশি একটা লোক নেই, আজ যেহেতু মিস্ত্রি দাদা ওরা আসেনি, তো আমাদের দুটোই হয়ে যাবে। আর কি বলতো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে যে তোমরা আমাকে কমেন্ট করে বলো, আর তোমরা এতটা আমাকে ভালোবাসো। আর সত্যি ভালো তো সবাই বাসে, কিন্তু যখন এরকম করে কেউ আমাকে বলে বা কোনো কিছু আমার মানে স্বাস্থ্যের জন্য বলে, তখন আমার মনটা যে কীভাবে ভরে ওঠে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা বলেছো যে শিলনোড়াটা উঁচুতে হেলে কাজ করলে কোমরে ব্যথা হয়ে যাবে। তো সত্যি আমি আসলে এইভাবে বাড়তে বাড়তে একটা অভ্যস্ত হয়ে গেছি। তো চেষ্টা করব এটাকেও ভেঙে একদম নিচু করে নিতে। যেরকম তোমাদের কথায় আমি গ্যাস টেবিলটা কিন্তু উঁচু করে নিয়েছি, এখন দেখছি অনেকটাই আমার সুবিধা হচ্ছে। হয়তো বা এতদিন আমার চোখে পড়েছিল কিন্তু করা হয়নি। তো তোমরা যখন বলেছো তখন আমার ভিতরে অন্যরকম একটা ফিলিংস জাগে, যার জন্য ওই কাজগুলো কিন্তু মানে চটপট হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি বেটে নিচ্ছি আপাতত। আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এভাবে বাড়তে বাড়তে যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়েছে, তো চট করে এটাকে নিচু করে নেইনি এখনও। আর কি হয় বলো তো, এটাতে এইভাবে বাটলে না সম্পূর্ণ প্রেশারটা শিলনোড়াতে পড়ে, বাটাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য এইটা কিন্তু উঁচু করে নেওয়া হয়েছিল। তো যেহেতু তোমরা বলেছো এত ভালোবাসা নিয়ে আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে যে শিলনোড়াটাকে নিচু করে নিতে, অবশ্যই আমি এটাকে একদিন না একদিন নিচু করে নেব এবং চেষ্টা করব নিচে বাটার। তোমাদের এক একটা কমেন্ট আমাকে সবসময় উৎসাহিত করে তোলে এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তো দেখো, আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব।
এই যে দেখো পেস্ট করে এরকম হলো। এবার এটাকে ভাজা করতে হবে। শুটকি মাছ, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেবো। হালকা খালি হলুদ, এখানে বেশি লবণ দেওয়া যাবে না, কেননা শুটকি মাছটাতেই লবণ থাকে। তো এই যে কাঁচা লঙ্কা রসুনের জন্য হালকা খানি লবণ দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন অনেকটা লাল হয়ে যাবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। তো দেখো এটা ভেজে নিচ্ছি। এটা লাল লাল হয়ে গেলে হয়ে যাবে। তো কি বলতো, শুটকি মাছের যে কোনো রেসিপি খুব টেস্টফুল হয়, যেটা একদম শুটকি মাছের রেসিপি দিয়ে, শুটকি মাছের বাটা বা শুটকি মাছের যে কোনো কিছু দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো দেখো অনেকটা কিন্তু হয়ে এসেছে। হালকা খালি হলুদ মনে হয় কম হয়েছে আর কি, কম কম মনে হচ্ছিল হলুদটা, তার জন্য আর একটু দিয়ে নিলাম। হয়ে গেল শুটকি মাছের বাটা। যারা যে দিদিরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আর একদিন দিদিভাই শুটকি মাছের বাটার রেসিপিটা দেখিও, তো আজকে ওই দিদিদের জন্যই এই রেসিপিটা আমার করে দেখাবো। তো এই যে নামিয়ে নিলাম, একদম সুন্দর। খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখো একদম শুকিয়ে গেছে। এই দেখো এবার খেতে বসে পড়লাম। আর খেতে বসে পড়েছে ছেলে, এদিকে তোমাদের দাদা ভাই। তো সমস্ত খাবারগুলোকে বারান্দায় নিয়ে আসলাম, নিয়ে এসে খেতে বসে পড়লাম। মানে এখন বাজে মোটামুটি 1:30-2। তো ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো এখন পুরোপুরি ক্লাস হচ্ছে না, যেহেতু ফেব্রুয়ারিতে খেলা হওয়ার কথা। ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নয়তো জানুয়ারির শেষের দিকে খেলা হবে। এই জন্যে জন্য 3টে করে ক্লাস হয়ে খেলা প্র্যাকটিস হয়। তো এদিকে দেখো দিদিভাই দিয়ে গেছে মোচার ঘন্ট। দিদিভাই বলতে তোমাদের হচ্ছে বোনির মা। দিদিভাই যাই রান্না করে না কেন টেস্ট করার জন্য দিয়ে যায় আমাকে। আর এইদিকে দেখো আমি ভুলে গিয়েছি হাতা নিয়ে আসতে। এবার হাতা ছাড়া কী করে তরকারি দেব, তো এই জন্য আবার উঠে যাচ্ছি হাতাটাকে নিয়ে আসার জন্য। মানে মাঝে মাঝে তাড়াহুড়ো করতে গিয়ে এরকম 2-1টা ভুলভ্রান্তি কিন্তু আমি করেই থাকি। মানে ভুলেই যাই, অনেক সময় গ্লাস আনতে ভুলে যাই এরকম। আর রান্নাঘরে বসে খেতে চায় না তোমাদের দাদাভাইরা, এই জন্যই মানে উবোতে হয় সমস্ত কিছু। এই জন্যই অনেকটা মানে ভুলে যাই অনেক সময় অনেক কিছু। তো দেখো এদিকে খেতে বসে পড়লাম। খেতে বসে পড়ে ছেলে যে এত সুন্দর আলুর ডাল দিয়ে খাচ্ছে আর বলছে মা আজকের সবজিটা কিন্তু দারুণ হয়েছে। আবার খেতে বসে উঠতে হচ্ছে, একটা টোটো এসে হরেন দিচ্ছে। আর গিয়ে দেখি এটা আমাদের কোনো কিছুই না, ওটা পাশের বাড়ির, ভুল করে আমাদের বাড়িতে এসেছে। পাশের বাড়ির বলতে কিন্তু কাকুদের বাড়িতে। তো যাই হোক আমরা খেতে বসে পড়লাম। আর ছেলে বলছে আমার জন্য একটুখানি ডাল রাত্রের জন্য রেখে দেবে, আমি কিন্তু রাত্রে এই সবজিটা দিয়েই ভাত খাবো। মানে আমার ছেলের কোনো বায়না নেই মাছ লাগবে মাংস লাগবে। ছোটো থেকে ওকে আমি এমনভাবে তৈরি করেছি যে কোনো কিছুর জন্য বায়না নেই। আর কারো বাড়িতে গিয়েও কোনো সমস্যা হয় না। অনেক বাচ্চাই আছে যে মাছ ছাড়া খেতে চায় না, মাংস ছাড়া খেতে চায় না, মানে 1-2 পিস মাংস দিয়ে হয় না, একটা মাছ দিয়ে হয় না, তখন কিন্তু মানে মান সম্মানে পড়তে হয়। কিন্তু আমার ছেলে আর এদিকে বোনিও কিন্তু এরকম, মানে এদের দুজন টোটালি আলাদা। মাছ মাংস থেকে এদের একদম অ্যালার্জি টাইপের। তো এরা কোনো কিছুই জন্য আবদার করে না। এই দিক থেকে আমি খুব খুশি এবং মানে মনে মনে ভাবি যে আমার ছেলেও মানে এই যে আমরা মধ্যবিত্ত সংসারে থাকি থেকে, যে অনেক বাচ্চাই আছে মধ্যবিত্ত সংসারে থাকে কিন্তু জেদ করে, আমাদের গ্রামেই অনেক আছে, অনেকেই বলে। কিন্তু আমার এই জিনিসটা কখনোই সাফার করতে হয়নি যে বাচ্চার জেদের জন্য কোনো কিছু করতে হচ্ছে। যা কিছু করি আমি আমার তরফ থেকে করি। তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেল, টিউশন থেকে চলে এসেছি। টিউশন করে ওইদিকে একটা সমিতি ছিল, সমিতিটাকেও কমপ্লিট করে আসলাম।
আর আজকেও কিন্তু আমি ভুল করে ওই ভাঙা কাপটাতে চা ঢেলে নিয়েছি, সবগুলো একখানেই ছিল, এই জন্য আজকে ওই কাপটাকে সরিয়ে রাখবো, না হলে মনেই থাকে না। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে একটু সমিতিতে গিয়েছিলাম, তারপরে আসার সময় দেখি এসে ভাইস্তা এসেছে, তো ভাইস্তা মেলায় গিয়েছিল, তো একটা খুন্তি নিয়ে আসছে আমার জন্য। খুন্তিটা ভালোই হয়েছে, অনেকটা বড়। আমার যদিও খুন্তি আছে, এটা একটু ছোট আর এটা ব্যান্ড হয়ে গেছে, আর এটা কিন্তু বড়, সুন্দর হেভি খুন্তিটা। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তো একটুখানি চিপস দেবো। অনেকদিন পর এই চিপসগুলো আমি আনলাম। তোমাদের দাদাভাই ওই যে ভুট্টার চিপসটা আনে, আমার ভালো লাগে না ওই চিপসটা খেতে, আমার এইটা খেতে ভালো লাগে। কিন্তু খুন্তিতে যে খড়খড় করে গো, নতুন না, এই রাম কেটে যায় কড়াই। করা যাবে না, যদি কেটে যায়। খুন্তিটা একদমই নতুন, যার জন্য কেটে যাচ্ছিল, এই জন্য খুন্তিটাকে চেঞ্জ করে নিলাম। ওটাকে আগে ওই লোহার কড়াই ইউজ করতে হবে, তাহলে আর কাটবে না। লোহার কড়াইটা একটু শক্ত তো, আর এইটাতে কেটে গেলে কিন্তু পরে আবার মাজতে অসুবিধা হবে, লাল লালটা ঢুকে যাবে, যার জন্য আমি আবার পুরনো খুন্তিটা দিয়ে করে নিচ্ছি। তো রাত্রের জন্য এই যে লঙ্কা ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নেব আলু সিদ্ধর জন্য। তোমরা জানো যে আমরা এইভাবেই আলু সিদ্ধটা খাই। কি বলো তো, আমি সব কিছু করি আমার ছেলের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য। ওরা যেটা খেতে ভালোবাসে এবং অভ্যস্ত, সেটাই করে খাইয়ে আমার ভালো লাগে, আমি সন্তুষ্ট থাকি। তো দেখো, গরম মশলা থেকে গোলমরিচ বেছে নিচ্ছি, গোলমরিচটা বেটে ছেলেকে খাওয়াবো আর আমিও খাবো। সর্ষে, গোলমরিচ আর একটুখানি 1 চিমটে লবণ দিয়ে এটাকে আমি বাটবো। এই সর্ষে বাটাটা কিন্তু খুব উপকার, সে করতে পারে না, এই জন্য আমি গরম তো, আর যাদের সর্দি কাশিটা আছে তারা যদি সর্ষে বাটা খাও, তাহলে কিন্তু সর্দি, তারপরেও ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। লঙ্কাও দিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে সর্ষে বাটাটা হয়ে গেছে, একদম কিন্তু মিহি হয়ে গেছে। এটা কালো সর্ষে, এই জন্য একটু এরকম এরকম লাগছে, কিন্তু একদম মিহি হয়ে গেছে। আরো একটা বাসনে নেবো, এটা একবারে এই কড়াইয়ের মধ্যেই একদম পেস্ট করে নিচ্ছি লঙ্কা। তো দেখো, আলু সিদ্ধটাকে একবারে কড়াইয়ে পেস্ট করে নিলাম। আরো একটা থালা বাসনে নেবো, এখানে করে নেই। কড়াইটা তো মাজতেই হবে কালকে, তো এই জন্য এখানে করে নিচ্ছি। হয়ে গেল আলু সিদ্ধ, একদম মিহি হয়ে গেল, কি সুন্দর। এই যে দেখো, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আসলাম শোয়ার ঘরে। এই ঘরেই খাবো। ছেলে এতক্ষণ বাবার সঙ্গে ল্যাপের নিচে ছিল, যার জন্য জ্যাকেটটাকে খুলে ফেলেছে, আর ওরা ল্যাপের নিচে শুয়ে শুয়ে তোমাদের দাদাভাই ছেলে যে হোমওয়ার্কগুলো করেছে ওগুলো চেক করছিল। আর এতক্ষণ তো আমি পড়াচ্ছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা ও পড়ার সময় শেয়ার করলে ও ডিস্টার্ব হয়ে যায়। তো যাই হোক, এই সর্ষে বাটা নিয়ে মেখে দিলাম, একটু আলুর ডাল দিয়ে মেখে দিলাম, ও খাচ্ছে, আমরাও খেয়ে নেই। অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 10:30। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলতো, মানে ভয়েসগুলো হয়তো যাচ্ছে এক একটা এক এক রকম করে, মানে গলার সাউন্ডটা কখনো জোরে হচ্ছে, আবার কখনো কথা বলতে বলতে গলার সাউন্ডটা আবার বসে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আমি যখন ভয়েস দেওয়ার পরে শুনি ওরকম হয়ে যায়, দেখছি আমি। তো কি করা যাবে, সমস্যা যখন চলছে, সর্দি কাশি মানে বলার মতো নয়, এরকম একটা পরিস্থিতি মার ছেলের। তো ট্রাই করছি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য, ওষুধ চলছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।
শুভরাত্রি।